ক্যাডেট কলেজ যে এত বড় বাইন্ডিংস, এইটা ওর ভেতরে যাওয়ার আগে আমি কল্পনা করিনি। বরিশাল ক্যাডেট কলেজ এবং আমি ওখানে প্রথম ব্যাচের। সমস্যাটা ছিল যে আমি বাসা থেকে আসলে পালাতে চেয়েছিলাম। আমি দেখতাম যে আপনি কিন্তু অনেক কিছু জানেন। এটা হয়তো অনেকে পড়াশোনা করে জানতে পারে, কিন্তু আমি দেখেছি যে আপনি মানে ভিতর থেকে জানেন। হ্যাঁ, কারণ আপনার মায়ের পূর্বপুরুষ হিন্দু ছিল বলেই, জি, বা তার হয়তো এক পুরুষ আগেই জি, হিন্দু ছিল বলেই ওই ব্যাপারটা তার মধ্যে খুব প্রবলভাবে ছিলেন। জি, আবার বাবার দিক থেকে তো আপনি বাবার গুণগুলো পেয়েছেন। জি। তো সব মিলিয়ে হয়তো আপনি একটু যাকে বলে যে একজন কমপ্লিট একজন সেকুলার মানুষের, উদার একজন মানুষ আপনাকে আমি দেখতে পেয়েছি সবসময়, আমি যদি ভুল না করি। হ্যাঁ, সেটাই মানে মানুষ থাকতে চেয়েছি, মানুষ হতে চেয়েছি, পেরেছি কিনা আমি জানি না। কিন্তু আমি মানুষই হতে চেয়েছি। তা মানুষ হতে চেয়েছি, এটা খুব একটা মানে মজার একটা কথা, বা আমি বলবো যে একটা খুব আধ্যাত্মপূর্ণ একটা কথা। এটা অন্যভাবে বলা যায়। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। লালনকে খুঁজি, রবিকেও চাই, নজরুল জানে আমি মানুষ জমাই। আপনার লেখালেখির শুরুটা কীভাবে হলো? লেখালেখির শুরুটা অনেক পরে। ক্যাডেট কলেজে ভর্তি হয়েছিলাম, এটা বাবা মার ইচ্ছা ছিল। আমার যে নিজের ইচ্ছা ছিল না সেটা না। বরিশাল ক্যাডেট। বরিশাল ক্যাডেট কলেজে এবং আমি ওখানে প্রথম ব্যাচের। সমস্যাটা ছিল যে আমি বাসা থেকে আসলে পালাতে চেয়েছিলাম। কেন বলেন তো? বাইন্ডিংসটা ভালো লাগতো না আমার। কিন্তু ক্যাডেট কলেজ যে এত বড় বাইন্ডিংস, এইটা ওর ভেতরে যাওয়ার আগে আমি কল্পনা করিনি। মানে ক্যাডেট কলেজের বাইন্ডিংসটা আপনি তখন বোঝেননি যখন আপনি না। ভর্তি হলেন? হ্যাঁ, কিন্তু তারপরে ওখানে যাওয়ার পরে যেটি হলো, এই মানে ৪ দেয়ালের মধ্যে যে এই শিক্ষা ব্যবস্থা, এটাকেই আমার এত ভালো লাগলো যে কলেজ শেষে আমার আবার বাসায় ফিরতে ইচ্ছে হতো না। মানে ২ টাই। বাসা থেকে কলেজ যেতে ইচ্ছা করতো না, আবার কলেজ থেকে বাসায় আসতে ইচ্ছা করতো না, এরকম কোনো ব্যাপার আছে? এরকম ব্যাপার আছে। এখনও আমাদের যে ব্যাচের বন্ধু-বান্ধবরা যে পরিমাণ ইউনিটি, এবং জুলাই মাসের ১৭ তারিখে আমরা এক হয়েছিলাম। আবার ডিসেম্বরের কোনো একদিন আমরা এক হব। এখনও আমাদের সেই মিলন মেলাটা মানে পরম্পরাটা আছে। না, এটা তো অনেক মানে রেয়ার ঘটনা। এটা তো সাধারণত খুব ক্ষেত্রে যে বেশি দেখা যায় তাও ৩০ না। জন ছিল প্রথম ব্যাচে, ২৯ জন ভর্তি হয়েছিলাম, একজন মারা গেছে। ২৮ জনের মধ্যে ২২ জন মানুষ এই জুলাই মাসের ১৭ তারিখে আমরা যে রিউনিয়ন করলাম, সেটার মধ্যে উপস্থিত ছিল ছেলে-মেয়ে, নাতিসহ। তো ওই সময়ের যে মানে ক্যাডেট কলেজের যে আপনার স্মৃতির মধ্যে খুব ভয়াবহতম একটা স্মৃতির কথা কি মনে আছে? খুব ভয়াবহ বা খুব ভয়ঙ্কর কিছু, এরকম কোনো কিছু মনে কি আছে? মানে প্রচুর আছে। আমি এখনও স্বপ্নে ক্যাডেট কলেজের অনেক কিছু দেখি। একটা ঘটনা বলবেন কি? আচ্ছা, সেটা আমি ক্যাডেট কলেজে বহুবার বলেছি, ওপেনলি কখনো বলি নাই। আমাদের নজির সাহেব নামে একজন হাবিলদার ছিলেন। উনি কি করতেন? আমাদের পিটি প্যারেড শেখাতেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো উনি এই ওনার যে ড্রেস, আর্মি ড্রেস, এর মধ্যে আলপিন রাখতেন। তো আমাদেরকে হ্যান্ডস ডাউন করাতেন যদি আমরা কোনো ভুল করতাম। পরে এইখান থেকে উনি এই আলপিনটা বের করতেন, করে তারপরে জায়গা মতো ফুটাতেন, আর আমরা উ উ উ করে চিৎকার করতাম। বহু পরে যখন আমি প্রথম আলোর আলপিন নামে একটা পত্রিকায় লেখালেখি করি, তখন আমার নজির স্টেপের কথাই সবচেয়ে বেশি মনে পড়ত। যে উনি আলপিন দিয়ে খোঁজাখুঁজি করতেন। এবং তো কোন জায়গায় এটা আপনি নিশ্চয়ই বুঝতে বুঝতে পারছি পারছেন। আমি, সে কোন জায়গায় যেটা দেখানো যাবে না কাউকে, না, না, না। সেরকম একটা। তো ওখান থেকে তারপরে আমি যেটুকু জানি যে আপনি এয়ারফোর্সে কি নাকি নেভিতে? নেভিতে গিয়েছিলাম। তো নেভিতে আপনি তো সাস্টেন করেননি, নাকি করেছিলেন? না, নেভিতে আমার সর্বসাকুল্যে ৪.৫ বছর বা আরেকটু বেশি। মানে নেভিটা পাশ করেছিলেন আপনি? হ্যাঁ, পাশ করার পর চাকরি নিয়েছিলেন? আমি তো কলেজ পাশ করলাম, পরে নেভিতে আমি জয়েন করেছিলাম। তো নেভির ট্রেনিংটা শেষ করে আমি এসেছিলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা। তো এরপরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে দুটো ফল আমি একসাথে পেলাম। একটা হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটাও কন্টিনিউ হলো না, এবং নেভির চাকরিটাও আমার থাকলো না। এটা কি ওই মানে এটা থাকলো না কি জন্য বলেন তো? দুটো কারণ হতে পারে। এক হচ্ছে আমার অবহেলা, ২ আমি এই জীবন চাই নাই। যত দ্রুত সম্ভব এই জীবন থেকে আমি বিচ্ছিন্ন হতে চেয়েছিলাম। প্রথম সুযোগে এটা আমি কাজে লাগিয়েছি, ২টাই। কিন্তু আমি যেটুকু জানি যে নেভির চাকরিটা আপনার চলে গিয়েছিল কোনো এক রাতের ঘটনার জন্য। এক রাতের খুব দুর্যোগ ছিল। সেই দুর্যোগের মধ্যে কোনো একটা কাজের আপনার কোনো এটা অবহেলা ছিল না। এটা কি সত্যি? এটা আসলে জলোচ্ছ্বাসের পরেই ঘটেছিল।
জলোচ্ছ্বাসের কারণে সবার যখন চাকরি যাওয়া শুরু হয়েছিল, সেটি আমি যদি ভুল করে না থাকি 1991 সালের 3 জুলাই থেকে শুরু হলো। তো 3 জুলাই আমির আহমেদ মুস্তফা স্যার ছিলেন তখন নেভির প্রধান, চিফ অফ নাভাল স্টাফ। তো ওনার করতে করতে আমার চাকরিটা গেল 20 তারিখে, মানে এটা কি জুলাই মাসের 20 কোনো কারণ তারিখে। ছাড়াই? না, ওর মধ্যে লেখা ছিল কর্তব্যে অবহেলাজনিত কারণে। তো এটা কি ধরনের কর্তব্য বলা, মানে আপনি কি আসলে কোনো কর্তব্য বলা ছিল? হয়তো ছিল, মানে এত বছর পরে এসে এই প্রথম কেউ আমাকে এই প্রশ্নটা করলো, এবং সেটা হচ্ছে যথেষ্ট অপ্রিয়, অন্যায়। যথেষ্ট অপ্রিয় প্রশ্ন। যথেষ্ট প্রিয় প্রশ্ন। তো যেটা লেখা ছিল অফিসিয়াল ফরম্যাটে আমি সেই উত্তরটাই দিলাম। এর এর পিছনে কোনো ঘটনা বলতে চান না? না, কর্তব্য অবহেলাজনিত কারণে চাকরি। মানে কর্তব্য অবহেলা কি আপনার ছিল নাকি তাদের কর্তব্য অবহেলা ছিল? না, আমি এখনও নৌবাহিনীতে যারা আছেন এবং আমার বন্ধুবান্ধব বা ব্যাচমেট যারা আছেন, আমি খুবই মর্মী হয়ে বা খুব ভালোবাসা নিয়ে ওদেরকে স্মরণ করি। এবং এখন যিনি নৌবাহিনীর প্রধান আছেন, আজিম, মেজবাউল আজিম, সেই মানুষটা ধরেন ছোট ভাই ধরেন, বন্ধু ধরেন, ব্যাচমেট ধরেন, সব। কিন্তু তাহলে আপনি কোনো অভিযোগ নেই আসলে এটার কোনো পিছনে? অভিযোগ নেই, বরঞ্চ আজিম যেদিন প্রধান হয় তার আগের দিন ফুল নিয়ে গিয়েছিলাম ওকে ভালোবাসা জানাতে। তো এই প্রসঙ্গ থেকে বলি যে একদিক দিয়ে আপনার মনে হলো যে আপনার মুক্তিও ঘটছে, কারণ আপনি সেখান থেকে চলে আসলেন সাংবাদিকতায়, হ্যাঁ, এবং এসে আপনি তারপরে কি করলেন? সাংবাদিকতা আসার আগে আমি আরও 1-2টো চাকরি করেছিলাম। তো 1-2টো চাকরি করার পরে ওই সময়ে আমি লেখালেখি শুরু করলাম। তো লেখা তখন 93 সালে জায়জায় দিন আবার নতুন করে আসলো। এরশাদের সময় কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছিল 2-2বার। তো ফাইনালি যখন আসলো তখন ওনারা লেখা আহ্বান করলেন, ভালোবাসা, চাইনিজ রেস্টুরেন্ট, চিঠি দিও। তো আমি লেখাগুলো পাঠাতে থাকলাম, ছাপা হলো। পরে শফিক রেহমান সাহেব উনি একটা চিঠি লিখলেন, একটা দাওয়াত, সেই দাওয়াতে আমি গেলাম। ওনার সাথে দেখা করতে যেয়ে জীবনটা আসলে আমার ঘুরে গেল। তো উনি বললেন, বাইরে বাইরে ঘুরে বা এসব করে তুমি কিছু করতে পারবে না। উনি যেভাবে কথা বলতেন, তুমি বাইরে অনেক চেষ্টা করতে পারবে কিন্তু অন্য কিছু হতে পারবে না, কিন্তু তুমি চাইলে শফিক রেহমান হতে পারবে বা তার কাছাকাছি যেতে পারবে। তুমি জায়জা দিনে জয়েন করো। আপনি জয়েন করেন? আমি আসলে মৌচাকে ঢিল দিয়ে শুরু করেছিলাম। সেখানে একটা অনুবাদ করতে হতো আমাকে, এবং আমার কলামটার নাম ছিল এসো ব্রিজ খেলি। আচ্ছা। তাস খেলা বা ব্রিজ খেলা শেখাতাম আমি। এটা ছিল আমার প্রথম ছাপা হওয়া লেখা, মানে কলাম হিসেবে। এর আগে আমার 3টা লেখা ছাপা হয়েছিল, মানে তুমুল জনপ্রিয় জায়জা দিনে। জায়জাদিনে। তো সেখান থেকে আপনি জায়জাদিন থেকে তারপরে চলে গেলেন কোথায়? জায়জা দিনের পরে আমি চলতি পত্র নামে একটা পত্রিকায় চাকরি করেছি। সেখান থেকে আবার জায়জা দিন প্রতিদিন একটা ট্যাবলয়েড দৈনিক বের হয়েছিল, শফিক রেহমানই বের করেছিলেন। কিন্তু ওটা প্রথম 37 দিন, মানে ছাপা হওয়ার 37 দিনের মাথায় এটা বন্ধ হয়ে গিয়েছিল। তো ওটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি প্রথম আলোতে চলে আসি। আচ্ছা আচ্ছা, তারপর প্রথম আলোতে আপনি ছিলেন? হ্যাঁ, প্রথম আলোতে ছিলাম, মাঝখানে মানব জমিনে, আবার প্রথম আলোতে লেখালেখি, এরকম ছিল। তারপর মাতৃভূমিতে, তারপর আমার দেশে, খুব অল্প কিছুদিনের জন্য সমকালে, এরকম ছিল। তো তারপরে আমি আসলে টেলিভিশনে মার্চ করি, এবং আমার প্রথম টেলিভিশন চ্যানেল ছিল আপনার সিএসবি, বাংলাদেশের প্রথম নিউজ চ্যানেল, যেটি মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল। সিএসবি থেকে তারপরে আপনি চলে গেলেন বৈশাখীতে? হ্যাঁ, বৈশাখীতে আপনি এখনও আছেন? আছি। মাঝখানে এনটিভিতে আসলে আমি একটা অনুষ্ঠান করতাম, সেই অনুষ্ঠানটাও কিছুদিন কন্টিনিউ হয়েছিল। সেটা 2004 থেকে 2008 পর্যন্তই কন্টিনিউ হয়েছিল। বিভ্রাট নামে একটা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল। এটার উপস্থাপনা এবং গ্রন্থনা দুটোই আমি করার চেষ্টা করতাম। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।